আসসালামু আলাইকুম। হ্যালো গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের মাঝখানে আজকে একটা টপিকস নিয়ে হাজির হলাম, যেটা সবার জনপ্রিয় হ্যাকিং টপিকস, হ্যাকিং টুলস কালি লিনাক্স। আজকে আপনাদের দেখাবো কিভাবে কালি লিনাক্সটা আপনারা সেট আপ এবং ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন, এবং কিভাবে আপনি কালি থেকে আপনি রুটে কনভার্ট হতে পারেন এবং আপনি আপনার কার্যক্রম চালাতে পারেন। এবং আমরা দেখব যে পরবর্তী ভিডিওগুলিতে কিভাবে স্টেপ বাই স্টেপ যে এই কালি লিনাক্স ইউজ করে আপনারা কিভাবে আপনাদের অ্যাটাকগুলি অথবা পেনিট্রেশন টেস্টিং করতে পারেন। তো কালি লিনাক্সটা হলো বেসিক্যালি এমন একটা টুলস যেটা আমাদের দৈনন্দিন জীবনে হ্যাকিং রিলেটেড পেনিট্রেশন টেস্টিং, ম্যালওয়্যার সবগুলির জন্যই আমরা ইউজ করে থাকি। তো এখানে অনেকগুলি আছে, কালি লিনাক্সের অনেকগুলি আছে। আহ, যেমন আপনি এখানে যদি সার্চ দেন উবুন্টু, তারপর প্যারেট, এগুলো অনেকগুলি আছে, কিন্তু এগুলি হচ্ছে আপনি বিগিনার লেভেলে, আমরা ওইগুলি ধারণা পরে নিব। বিগিনার লেভেলে যখন আপনি কাজ করতে যাবেন তখন আমার মনে হয়, আমার নিজের দিক থেকে মনে হয় যে কালি লিনাক্স আপনাদের জন্য বেস্ট। তো কালি লিনাক্সটা আমরা প্র্যাকটিস করব, এবং কালি লিনাক্স এবং বার্পসেপ এই দুটো হলো আমাদের মৌলিক অধিকার সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের। যেমন আমাদের ভাত, আহ, খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান এরকম মৌলিক অধিকার, সেরকম সাইবার সিকিউরিটির মৌলিক অধিকার হলো বার্পসেপ সম্পর্কে ভালো মতো জানা এবং কালি লিনাক্সটা প্রপার আয়ত্তে আনা। তো এই দুইটা দিয়ে আমরা কিভাবে সামনে অ্যাডভান্স লেভেলে অ্যাটাকগুলি করব সেগুলি আমরা দেখব। এলএফআই করব, এক্সএসএস করব, সিএসআরএফ করব, ইনশাল্লাহ এই সবগুলি আমরা সম্পন্ন করব হোয়াটসঅ্যাপ এবং কালি লিনাক্সের মাধ্যমে। তো আজকে আমরা দেখব কিভাবে কালি লিনাক্সের সেট আপ করতে হয় এবং ইনস্টল করে এটাকে কিভাবে আমরা রুট প্যানেলে চলে যেতে পারবো। তো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সাল 1989-এ যখন ফার্স্ট গুনু ফাউন্ডেশন চিন্তা করতেছিল যে একটা অপারেটিং সিস্টেম তারা তৈরি করবে। গুনু ফাউন্ডেশন কি? GNU, এই যে গুনু গুনু ফাউন্ডেশন চিন্তা করতেছিল যে তারা একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করবে। তখন তাদের দরকার ছিল একটা স্ট্রং কার্নেল। এখন স্ট্রং কার্নেলটা কি? কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের হার্ট বা হৃদয়। আমরা যেটা বলি হার্ট, আমাদের মানব দেহে থাকে সেরকম একটা অপারেটিং সিস্টেমের হার্ট। যে হার্ট ছাড়া যেমন হচ্ছে দেহ অচল, সেই রকম একটা অপারেটিং সিস্টেমের কার্নেল ছাড়া গোটা অপারেটিং সিস্টেমটাই অচল। তখন তারা 1991 সালে প্রথম এটা যোগাযোগ করে কার সাথে? ট্রোভাল্ডের সাথে। ঠিক আছে, ট্রোভাল্ড লাইনাক্স। ঠিক আছে, এই যে লাইনাস ট্রোভাল্ডস। ঠিক আছে, ট্রোভাল্ডের সাথে তারা যোগাযোগ করে এবং হচ্ছে তারা তাকে জানায় যে তাদের একটা স্ট্রং কার্নেলের প্রয়োজন আছে। এরপরে সাল 1992 এবং 93-এর মাঝামাঝি আমরা হচ্ছে লিনাক্স সবার প্রথম হাতে পাই। লিনাক্স কিন্তু উইন্ডোজের আগেও মানে অনেক আগে তৈরি হয়েছে। ঠিক আছে, উইন্ডোজেরও আগে তৈরি হয়েছে আপনি বলতে পারেন। তো লিনাক্স যখন প্রথম হচ্ছে এটা কোড করা লাইনাক্স, তখন এটা 15 মিলিয়ন লাইন কোড করতে হয়। 15 মিলিয়ন লাইন সব মিলে। ঠিক আছে, 15 মিলিয়ন লাইন কোড করতে হয়, যার 75% ছিল হচ্ছে সার্ভিসেস এবং হচ্ছে আদার্স ইয়া নিয়ে। আর বেশ কিছুটা ছিল, 25% ছিল অ্যাপ্লিকেশন বেসড, বাট মেন বিষয়গুলোই ছিল হচ্ছে সার্ভিসেস নিয়ে। ঠিক আছে, তো লিনাক্স প্রথমে কি ছিল? একটা কার্নেল। কার্নেল আসলে কি? কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের কি বলি আমরা, এটাকে বলি হার্ট। কার্নেল আসলে কি কাজ করে? কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের প্রসেস ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে বলতে পারেন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, এই সব কিছু নিয়ন্ত্রণ করে। প্রসেস ম্যানেজমেন্ট কি? যে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে, কত পার্সেন্ট সিপিইউ লাগবে সেটা হচ্ছে নির্ধারিত করে দিবে কে? সেটা নির্ধারিত করে দিবে এই কার্নেল। ঠিক আছে, এই সব কিছু করে দিবে কে? যে এই কার্নেল করে দিবে। তারপরে হচ্ছে কোনো একটা আপনি অ্যাপ্লিকেশন রান করতেছেন, সেই অ্যাপ্লিকেশনের কতখানি র্যাম লাগবে মেমোরি ম্যানেজমেন্টে, এটা কে করে দিবে? সেই কাজটাকে নির্ধারিত করে দিবে, এই কাজটা করে দিবে কার্নেল। বুঝা গিয়েছে?
না কারো কোনো ডাউট আছে? এবং ধরেন যে অ্যাপস কখন চলবে কখন অফ হবে এসব কিছুই নিয়ন্ত্রণ করে কে? এসব কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে কার্নেল। ডিভাইস কন্ট্রোল বলতে পারি আমরা, যেমন হচ্ছে আমাদের কিবোর্ড মাউস এইগুলো যে কাজ করে কিভাবে মানে কমিউনিকেট করছে আমাদের হার্ডওয়্যারের সাথে, সেই সব কিছু নিয়ন্ত্রণ করবে এই কার্নেল। মেইনলি কার্নেল হচ্ছে যে আপনার এক হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে একটা হচ্ছে মিডিয়াম হিসেবে কাজ করে, যে হার্ডওয়্যারকে কিভাবে সফটওয়্যার রিচ করবে সেই সেই জিনিসগুলো কে নির্ধারণ করে, সেই জিনিসগুলো নির্ধারণ করে দেয় এই কার্নেল। ঠিক আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে যে কানেক্টিভিটি তৈরি হয় সেটা নির্ধারিত করে কে? এই কার্নেল। কার্নেল হচ্ছে ব্রিজ হিসাবে কাজ করে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে। ঠিক আছে, তো এ বিষয়ে বিস্তারিত আমি এই কার্নেল অ্যাবাউট কার্নেলের মধ্যে বলছি। ঠিক আছে, তো লিনাক্স আমরা কি কারণে ব্যবহার করি? অনেকের একটা ধারণা হচ্ছে, একটা রং, একটা হচ্ছে চিন্তা ভাবনা, একটা মিথ আছে যে হ্যাকিং হয়তো বা লিনাক্স ছাড়া হয় না। ভাই লিনাক্স কি কাজে ব্যবহার করা হয় এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে হ্যাকিং এ আসলে কোনো অপারেটিং সিস্টেম ডিপেন্ড, হ্যাকিং কোনো অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে হয় না যে লিনাক্সই লাগবে উইন্ডোজই লাগবে। এখানে শুধুমাত্র অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সময় কমানোর জন্য এবং কাজে মানে স্বচ্ছতা এবং দ্রুত গতিতে করার জন্য আপনি বলতে পারেন। তো লিনাক্স আমরা ব্যবহার করি মেনলি ইনভায়রনমেন্টের জন্য। ইনভায়রনমেন্ট কি? এই যে পাইথন, আপনি ধরেন উইন্ডোজে একটা টুলস ইনস্টল করবেন, এখন এই টুলস ইনস্টল করার জন্য আপনাকে পাইথনের টুলসের জন্য পাইথন রান ইনস্টল করতে হবে, জাভার জন্য জাভা ইনস্টল করতে হবে, পার্লের জন্য পার্ল ইনস্টল করতে হবে, তাই না? রান করাতে হলে। কিন্তু লিনাক্সের মধ্যে এই প্রবলেমটা নাই, ওখানে অটোমেটিকলি ভাবে আগে থেকেই এনভায়রনমেন্ট সেট আপ করে দেওয়া আছে, আপনাকে শুধু জাস্ট কমান্ড দিতে হবে। এর থেকে আরো বেশি প্রয়োজনীয় জিনিস যে কারণে আমরা হচ্ছে লিনাক্সকে ব্যবহার করি, তার আগে আমাকে সো আমরা হচ্ছে কমান্ড লাইন ইউজার ইন্টারফেস কেন ব্যবহার করি? অনেক ফাস্ট, দ্রুততার সাথে কাজ করার জন্য। ঠিক আছে, তো লিনাক্সের আমাদের প্রয়োজন কেন? কমান্ড লাইন ইউজার ইন্টারফেসের জন্য, যে একটা টার্মিনাল শুধুমাত্র আমাদের দরকার, যেটাকে আমরা শেল নামে জানি, টার্মিনাল নামে জানি, ব্যাশ নামে অনেকে বলে থাকে, কেউ বা কমান্ড প্রম্পট নামে জেনে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন নামে এটা আমরা জেনে থাকি। তো কার্নেলে এবার আসি, কার্নেলে শিফট করি। কার্নেল আসলে কত প্রকার? কার্নেল আসলে মেনলি 3 প্রকার হয়, একটা হচ্ছে মনোলিথিক কার্নেল, আর একটা হচ্ছে মাইক্রো কার্নেল, আর একটা হচ্ছে হাইব্রিড কার্নেল। ঠিক আছে, কার্নেল মেনলি 3 প্রকার, এখানে 4টা দিছি, এখন আরেকটা ডেভেলপমেন্ট ফেজে আছে। তো 3 প্রকারের মধ্যে কি মাইক্রো মনোলিথিক কার্নেলটা কি? মনোলিথিক কার্নেলটা হয় আকাশে মানে সরি আকারে বড়। মনোলিথিক কার্নেল হয় আকাশ, আকাশ বলতেছি বারবারই, যাই হোক, মনোলিথিক কার্নেল কার্নেল আকারে অনেক বড় হয়ে থাকে। ঠিক আছে, এটা সব কিছু ম্যানেজমেন্ট করতে পারে, কিন্তু মাইক্রো কার্নেলের ক্ষেত্রে ঠিক এরকমটা না। মাইক্রো কার্নেলে কি হয় যে আকারে অনেক ছোট হয়, কিন্তু ওই স্পেসিফিক কিছু পার্টি ম্যানেজমেন্ট করতে পারে, বাকিগুলো অন্যান্য আদার্স মডিউলগুলো ম্যানেজ করে থাকে। তো মনোলিথিক কার্নেল কোথায় ব্যবহার করা হয়? আমরা যে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি সেখানে মনোলিথিক কার্নেল ব্যবহৃত হয়েছে। মাইক্রো কার্নেল কোথায় ব্যবহার হয়? ফোনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, স্মার্টফোনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর হাইব্রিড কার্নেল কোনগুলো? হাইব্রিড কার্নেল হচ্ছে এই মনোলিথিক কার্নেল এবং মাইক্রো কার্নেলের একটা মিক্স, একটা হচ্ছে প্রসেস হাইব্রিড কার্নেল, যেটা আমরা এনটি কার্নেল হিসেবে চিনে থাকি, আমাদের উইন্ডোজের মধ্যে ব্যবহার করা হয়, তারপর ম্যাক ওএস এর মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে হাইব্রিড কার্নেল। তো কার্নেল ছাড়া অপারেটিং সিস্টেম জিরো। ঠিক আছে, কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমকে সবকিছু ম্যানেজ করতে হেল্প করে। এখন লিনাক্সের গোটা ওয়ার্ল্ডে প্রায় 650-এর উপরে ডিস্ট্রিবিউশন আছে। ডিস্ট্রিবিউশন মানে কি? কোম্পানি। লিনাক্স একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এখন ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনগুলোকে বলা হয়ে থাকে? ওপেন সোর্স আসলে বিষয়টা কি? ওপেন সোর্স হচ্ছে যার কোড পাবলিকালি দেওয়া আছে এবং আপনি চাইলে সে কোড ব্যবহার করেন, নিজের নামে একটা যে কোনো কিছু তৈরি করতে পারেন। এখন যেহেতু এটা আমরা অপারেটিং সিস্টেম নিয়ে বলছি, তো লিনাক্স আপনি আপনার নাম দিয়ে একটা তৈরি করতে পারেন, আপনি চাইলে এটা মডিফাইড করতে পারেন। ওপেন সোর্সের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ তো আছেই, কিন্তু অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কি? ওপেন সোর্স আসলে পাবলিকালি হওয়ার কারণে এখানে বাগগুলো খুব সহজেই ফিক্স করে করে ফেলা সম্ভব হয় এবং বাগ খুব কম থাকে। ঠিক আছে, আমরা যে উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ কি? উইন্ডোজ একটা পেইড অপারেটিং সিস্টেম, নট ফ্রি। এটা আমরা ক্র্যাক করে অনেকে চালাইতেছি,
কিন্তু এটা একটা পেইড অপারেটিং সিস্টেম। আর উইন্ডোজ ফ্রি চালানো বা ক্র্যাক চালানো এটা আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কেএমএস ব্যবহার করে কখনো উইন্ডোজ ক্র্যাক করবেন না। আপনি আপনার যেমন হচ্ছে যে কোনো কারো কাছ থেকে একটা অপারেটিং সিস্টেম হচ্ছে মানে বুট করে নিয়ে আসতেছেন, ইউজ করতেছেন, এটা সবচেয়ে রিস্কি। যদি সেই আইএসও বা ইনস্টলেশন ফাইলের মধ্যে যদি কোনো ম্যালওয়্যার বাইন্ড করে দেওয়া হয়, পৃথিবীর কোনো অ্যান্টিভাইরাস নাই সেই ম্যালওয়্যারটাকে ডিটেক্ট করতে পারবে। তো ক্র্যাক ইনস্টল থেকে বিরত থাকাটাই সবচেয়ে উত্তম। ঠিক আছে, ক্র্যাক ইউজ করা যাবে না। ক্র্যাক থেকে দূরে থাকবেন, এটাই আসলে মানে হচ্ছে বেটার। যে আপনারা এই লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে পারেন। লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল না, যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের জন্য আমাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট লাগে, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, যেমন হচ্ছে সিপিইউ, র্যাম, রোম। আপনি অলরেডি আপনার যে হোস্ট ওএস কোনটা, আমরা এখন অলরেডি যে অপারেটিং সিস্টেমের মধ্যে আছে এটা আমাদের কি হোস্ট ওএস, উইন্ডোজ। এই উইন্ডোজটা যখন ইনস্টল করছেন তখন কি হয়েছে, উইন্ডোজটা যখন ইনস্টল করছেন তখন কি হয়েছে, যে সাথে সাথে আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট সে নিয়ে নিয়েছে। এখন আপনি এখানে কি আরেকটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন? পারবেন না। আরেকটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে কি হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের প্রয়োজন। সেই জন্য আমাদের সামনে আসে কি হাইপারভাইজর। হাইপারভাইজর আসলে কি বলতে পারবেন? হাইপারভাইজর কি? হাইপারভাইজর হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, যে যা হচ্ছে একটা গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টলেশনে আপনাকে হেল্প করে। কিভাবে হেল্প করে? আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের রেপ্লিকা তৈরি করে, যে সিপিইউ, র্যাম, রোম এগুলো আপনাকে তৈরি করে দেয় সে হার্ডওয়্যার যে কোনো একটা অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের জন্য। ঠিক আছে, এখন হাইপারভাইজর কয় প্রকার হয়ে থাকে? হাইপারভাইজর আসলে দুই প্রকার হয়ে থাকে, এখানে কোথাও লেখা আছে কিনা আমি জানি না। হাইপারভাইজর আসলে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে বেয়ার মেটাল হাইপারভাইজর আর একটা হচ্ছে হোস্টেড হাইপারভাইজর। বেয়ার মেটাল হাইপারভাইজরটা আসলে কি? বেয়ার মেটাল হাইপারভাইজর যেমন হচ্ছে আমাদের হচ্ছে ভিএমআর এর ইএসএক্সআই, তারপরে হচ্ছে আরেকটা কি যেন আছে ভুলে গেছি, ভিএমআর এর ইএসএক্সআই, তো এটা খুব কমন একটা হাইপারভাইজর। আর দুই একটা হচ্ছে ছিল, আমার মনে আসছে না। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আমাদের উইন্ডোজের ক্ষেত্রে বলি, উইন্ডোজের হচ্ছে হাইপার ভি, মাইক্রোসফটেরই হাইপার ভি একটা বেয়ার মেটাল হাইপারভাইজর। এগুলো কি, যে হাইপারভাইজর আপনাকে, এই হাইপারভাইজর গুলো কি করে, যে আপনার অপারেটিং সিস্টেমকে ডাইরেক্ট অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে না ডাইরেক্টলি হার্ডওয়্যারকে রিচ করে। কি রকম ভাবে? ধরেন আপনি এখানে ভার্চুয়াল বক্স বা ভিএমআর কে ইনস্টল করছেন, কি করছে ভার্চুয়াল বক্স, ভিএমআর এবং ভার্চুয়াল বক্স কি করছে, প্রথমে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজের কাছে, হোস্ট অপারেটিং সিস্টেমের কাছে যাচ্ছে, সেখান থেকে কার্নেলের থ্রু হার্ডওয়্যারে যাচ্ছে। কিন্তু এই বেয়ার মেটাল হাইপারভাইজার গুলো কি করে, ও অপারেটিং সিস্টেমকে কোনো কলই করে না, ও ডাইরেক্টলি হার্ডওয়্যারের কাছে চলে যেতে পারে, যার কারণে এগুলো ফাস্ট হয়, অনেক ফাস্ট হয়। কিন্তু সেই জন্য স্ট্রং পিসির দরকার হয়, রিসোর্সেস অনেক বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, পিডিএফ গুলো অলরেডি গ্রুপে দিয়ে দেওয়া আছে, চেক করে নিন। ঠিক আছে, তো আমরা আসলে হোস্টেড হাইপারভাইজার গুলো ব্যবহার করি, যেমন অ্যাপ্লিকেশন বেস, যেগুলো আমাদের অলরেডি একটা হোস্ট অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা ইনস্টল করতে পারি, যেমন হচ্ছে ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার। এগুলো কি হোস্টেড হাইপারভাইজার। ভার্চুয়াল বক্স ফ্রি, ভিএমওয়্যার পেইড। অনেকের ধারণা ভিএমওয়্যার দিয়ে অনেক কিছু করা যায়, তো ভিএমওয়্যার এবং ভার্চুয়াল বক্সের মধ্যে শুধু একটা কি ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি, যদি জিপিইউ থাকে ভার্চুয়াল বক্সে, আপনি সেই জিপিইউ ড্রাইভার ইনস্টল করতে পারবেন না, জিপিইউটাকে রিচ করতে পারবেন না। হোয়াট ইজ জিপিইউ? আমি যদি লিখি জিপিইউ, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে কি জিপিইউ। ঠিক আছে, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, আমরা জিপিইউ কে বলি কি গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটাই বলতে পারেন। জিপিইউ মানে আমাদের যে গ্রাফিক্স কার্ডটা থাকে এটাকে বলা হয় জিপিইউ আমরা বলি। তো জিপিইউ যদি আপনার থাকে, আপনি ভার্চুয়াল বক্সের মাধ্যমে কোনোভাবে সেটা রিচ করতে পারবেন না। সেই জন্য আপনাকে কি করতে হবে, ভিএমআর ইউজ করতে হবে। ভিএমআর ইউজের মাধ্যমে আপনি সেটাকে অবশ্যই ইউজে নিতে পারবেন। এবং ভিএমআর এর কিছু স্পেশালিটি আছে। স্পেশালিটি কি, স্ন্যাপশট ক্রিয়েটিং এ খুব বেশি হেল্প করে এবং স্ন্যাপশট
পারফেক্টলি ক্রিয়েট করতে পারে। স্ন্যাপশট আসলে কি? ধরেন আমার পিসিতে যা যা ইনস্টলেশন আছে, এই যে ধরুন আমার পিসির মধ্যে যে সকল অ্যাপ্লিকেশন ইনস্টল আছে, যে অবস্থায় আছে, আমি চাচ্ছি এই সেম টু সেম যা আছে হুবহু কপি আরো 100টা পিসিতে আমি ইনস্টল করব। কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদেরকে স্ন্যাপশট ক্রিয়েট করতে হয়, যে একটা রেপ্লিকা আমার এই অপারেটিং সিস্টেম যেভাবে ইনস্টল আছে এটার একটা রেপ্লিকা বা কপি আমরা করে নিব, যেটা যে কোনো পিসিতে যখনই বুট করব তখন অটোমেটিকলি চলে আসবে। এটাকে বলা হয় স্ন্যাপশট। আচ্ছা, এখন আসি ওয়ার্ল্ডে প্রায় লিনাক্সের ডিস্ট্রিবিউশন আছে অনেকগুলো। এখন আমি যতগুলো ব্যবহার করছি এ পর্যন্ত সেগুলো আপনাদেরকে জানাই, এবং সেগুলো ম্যাক্সিমাম মানে বলতে পারেন যে পপুলার। তো আমরা কালি দিয়ে শুরু করি, কালি ওআরজি, তারপরে প্যারটসেক, আর্চ, ব্ল্যাক আর্চ, এথেনা, গারুডা, উবুন্টু, উবুন্টু, ডেবিয়ান, পপ ওএস, জোরিন, তারপরে ফেডোরা, মানজারো, লিনাক্স মিন্ট, কেইন, লিনাক্স, সিএসআই লিনাক্স, ওয়াইফাই স্ল্যাক্স, সেন্টওএস, আর কি কি আছে, সান্তুকু, আরো কিছু আছে, ব্ল্যাক বক্স, তারপরে রেড হ্যাট, আর কি আছে, লিনাক্স, এই তো মোটামুটি এইগুলো লিনাক্সের কিছু ডিস্ট্রিবিউশন, আরো অনেকগুলো আছে, ঠিক আছে। এখন ঘটনা লিনাক্স আসলে কি? লিনাক্স যে আপনার বেস করে তৈরি করা আছে বিভিন্ন প্যাকেজ ম্যানেজারের উপরে। প্যাকেজ ম্যানেজার কি? যেমন একটা অ্যাপ্লিকেশন, প্যারোট প্রবলেম দিল কেন? মেবি ওদের ঠিকই তো ছিল।
এখানে লিনাক্স কিসের উপর বেস করে তৈরি করা আছে? সবার প্রথম হচ্ছে কি প্যাকেজ ম্যানেজারের উপরে। প্যাকেজ ম্যানেজার গুলো কি কি চলেন দেখি। প্যাকেজ ম্যানেজার হচ্ছে খুব পপুলার কয়েকটা প্যাকেজ ম্যানেজার হচ্ছে এপিটি বা ডি প্যাকেজ, ডিপিকেজি। এটা হচ্ছে ডেবিয়ান এর প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যেগুলো লিনাক্স ইউজ করি সবগুলো হচ্ছে কি ডেবিয়ান প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন হচ্ছে কালি, প্যারোট এগুলো। যেখানে ওয়াইইউএম এবং ডিএনএফ ইউজ হয়, এগুলো কোথায় ইউজ হয়? সার্ভার বেসড যে মানে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো আছে, যেমন হচ্ছে নেটওয়ার্কিং এবং সার্ভার রিলেটেড কাজগুলো করা হয় ফেডোরা এবং রেড হ্যাট, সেখানে ব্যবহার করা হয়। প্যাকম্যান হচ্ছে কি আর্চ বেসড লিনাক্স, যেমন হচ্ছে ব্ল্যাক আর্চ, আর্চ, অ্যাথেনা, গারুডা, এগুলোতে হচ্ছে প্যাকম্যান ইউজ করা হয়। জেপার হচ্ছে ওপেন এসইউতে ইউজ হয়, ঠিক আছে? এসইউজে ইউজ হয়, ওপেন এসইউজে ইউজ হয়ে থাকে, ঠিক আছে? এগুলো প্যাকেজ ম্যানেজার বলতে পারেন। যে একটা অ্যাপ্লিকেশন আমরা তো কমান্ড দিয়ে ইনস্টল করি, সে এই কমান্ডগুলোর মাধ্যমে ইনস্টল হয়। এখন আমাদের কাছে প্রয়োজনীয়তা কোথায়? আমরা হচ্ছে কি শিখবো? আমরা শিখতেছি হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। পেনিট্রেশন টেস্টিং এর জন্য কালির কোনো বিকল্প নাই শেখার সময়। অনেকে প্যারটকে বেটার বলে, কিন্তু প্যারট বেটার না। আমার কাছে কালিকে মনে হচ্ছে বিজ্ঞানার ফ্রেন্ডলি, এবং প্যারট যেখানে বলে 512 র্যাম হইলে হয়, কিন্তু অ্যাকচুয়ালি না। প্যারটের রুট ইউজারে অনেক ধরনের প্রবলেম আছে, অনেক প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে? অনেক ঝামেলা আছে। আর অনেকে প্যারট ব্যবহার করতে চায় কি কারণে? যে অ্যানন সার্ফ ইউজ করতে হয়। আচ্ছা, টেলস ওএস বাদ দিয়েছি, টেলস ওএস, তারপরে হচ্ছে কোদাচি, এগুলো বাদ দিয়ে দিছি। অ্যানন সার্ফের কথা মনে পড়ে এটা মনে আসলো। ঠিক আছে, বিভিন্ন হচ্ছে লিনাক্স আছে, যেমন আপনি এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং, ওয়াইফাই ওয়াইফাই হ্যাকিং, রেডিও ফ্রিকোয়েন্সি হ্যাকিং এর মধ্যে ইউজ করতে চান, তাহলে আপনাকে ওয়াইফাই স্ল্যাশ ইউজ করতে হবে। আপনি যদি ডিজিটাল ফরেন্সিক নিয়ে কাজ করতে চান, ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে কাজ করতে চান, ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে যেমন লিনাক্স আছে, রিমনাক্স আছে, তারপরে হচ্ছে সিএসআই লিনাক্স আছে, কেইন আছে, ঠিক আছে? এগুলো কি বিভিন্ন টাইপসের হচ্ছে কাজের জন্য। তারপরে হচ্ছে সান্তোকু আছে, সান্তোকু কই? সান্তোকু হচ্ছে মোবাইল ফরেন্সিকের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? রেড হ্যাট হচ্ছে সার্ভার বেসড কাজগুলোর জন্য ব্যবহার করা হয়। ব্যাকবক্স এটা পেনিট্রেশন টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? যে পাইন হচ্ছে বিভিন্ন, আপনি বলতে পারেন মেশিন লার্নিং এবং আদার্স বিভিন্ন কাজগুলোর জন্য পাইন ইউজ করা হয়। তারপরে হচ্ছে টেলসওএস কি অ্যানোনিমিটির জন্য, যেটা হচ্ছে একটা ইউএসবিতে বুট করে বেশি ব্যবহার করা হয়। কোদাচিও অ্যানোনিমিটির জন্য বলতে পারেন। এই তো, এগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেম হচ্ছে, সরি, বিভিন্ন হচ্ছে লিনাক্স ডিস্ট্রিবিউশন বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। তো আমি যখন বিগিনার ছিলাম, আমার কাছে মনে হইতো একটা লিনাক্সে মনে হয় সবচেয়ে বেশি টুলস যদি ইনস্টল থাকে তাহলে মনে হয় সেটা বেস্ট, কিন্তু এটা সবচেয়ে বোকামি। আসলে লিনাক্সের বাই ডিফল্ট আপনি 50টা সর্বোচ্চ টুলস ইউজ করতে পারবেন, যে লিনাক্সই ব্যবহার করেন, বাকি সব ক্লোন করে আপনাকে ইউজ করতে হবে। তো লিনাক্স সবসময় ইনস্টল করতে হয় সবচেয়ে কম রিকোয়ারমেন্ট দিয়ে, যে আমার সবচেয়ে কম টুলস এখানে ইনস্টল হবে। আমি বাই ডিফল্ট টুলস খুবই কম নিব, আমার প্রয়োজন হলে সেগুলো ডাউনলোড করে নিব, ঠিক আছে? কালি লিনাক্স ইনস্টল করার সময় সবচেয়ে কম রিকোয়ারমেন্ট নিয়ে ইনস্টল করতে হয়। সবচেয়ে কম আমি টুলস নিব, সবচেয়ে কম হচ্ছে আমাকে বিল্ট ইন হচ্ছে সবকিছু দিবে যেখানে সেখানে। আমরা লিনাক্স কিভাবে ডাউনলোড করতে পারি? খুব সহজ। কালি লিনাক্সে যে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমার কাছে কোনটা কোনটা আমি কোনটাতে ইনস্টল করতে চাই, ইনস্টলার ইমেজ, মোবাইল, ভার্চুয়াল মেশিন, ক্লাউড, ডাব্লিউএসএল, লাইভ বুট কিংবা কন্টেনার্স, ঠিক আছে? তো আমার কাছে দরকার কি? ভার্চুয়াল মেশিন। আমরা কি ভার্চুয়াল বক্সটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, যেহেতু বিগিনার ফ্রেন্ডলি। আমরা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি, এখানে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর কালি লিনাক্স কিভাবে ডাউনলোড করতে পারেন? কালি লিনাক্স ওয়েবসাইটে যাইতে হবে, তারপরে কি এখানে দেখেন ডাউনলোড অপশন থাকবে। এই যে দেখেন প্রথমে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে আপনার কাছে দুইটা এরকম অনেক অপশন আসবে। প্রথম অপশন কি? ভার্চুয়াল মেশিনস। এই অপশনে আপনাকে যেতে হবে। ভার্চুয়াল মেশিনে যে কি করতে হবে, এখান থেকে হচ্ছে যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। বুঝে গেছে? আমার কাছে অলরেডি এটা ডাউনলোডেড আছে। আমি একটু ডিলিট করে দিই।
এরকম আপনারা একটা হচ্ছে 7Z ফাইল পাবেন যখন হচ্ছে ভার্চুয়াল মেশিন ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি এটা হচ্ছে ডিলিট করে দিয়ে এটা এক্সট্রাক্ট করব 7Z ফাইলটা। রাইট ক্লিক করেন, প্রথমে লেফট ক্লিক, তারপর রাইট ক্লিক, দেন হচ্ছে উইন্ডার, এক্সট্রাক্ট টু কালি লিনাক্স, আমি এটা করে দিই। আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন, যে ফোল্ডারের মধ্যে গেলে আপনারা এখানে ভিতরে গেলে দুটো ফাইল পাবেন। তো দেখেন ভিবক্স আছে, একটা ভিডিআই আছে। ভিডিআই ডাবল ক্লিক করলে কোনো কিছু হবে না, খালি জাস্ট ওপেন হবে। তো ভিডিআই না, আমাদেরকে ক্লিক করতে হবে কোথায়? আমাদের ক্লিক করতে হবে ভিবক্সে। ভিবক্সে ডাবল ক্লিক করলে কি হবে? এটা হচ্ছে আমাদের অটোমেটিকলি ভার্চুয়াল বক্সে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করব, করলে এটি স্টার্ট হয়ে যাবে। কারো যদি স্টার্টিং এ প্রবলেম হয়, একবার অফ করে আরেকবার অন করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে ইন্টার দিব, ইন্টার দিলে কি হবে? রান হয়ে যাবে। কালি লিনাক্স ওপেন হওয়ার পর প্রথম কাজ কি? এখানে আমার ইউজার নেমও কালি, পাসওয়ার্ডও কালি। আসলে এখন আমরা হচ্ছে এটা ম্যাক্সিমাইজ করে নিই। এখন আমাদের কাজ কি, করণীয় কি? করণীয় হচ্ছে কালি লিনাক্সে সবার প্রথম কাজ হচ্ছে এই শেলটা ওপেন করা, এই যে শেল টার্মিনাল ওপেন করা, ঠিক আছে? জাস্ট এ সেকেন্ড। শেল ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটা কমান্ড দিতে হবে। সবাই এই কমান্ডটাই দিবে, যে সুডো স্পেস PASSWD স্পেস রুট, লিখে এন্টার। সবাই কমান্ড দিলে কি হবে? আপনার কাছে পাসওয়ার্ড চাবে, আপনার ইউজারের পাসওয়ার্ড। আপনার ইউজারের পাসওয়ার্ড কি ছিল? কালি ছিল, কালি দেন। দিলে আপনাকে বলবে নতুন পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ড দিলে কখনো শো হবে না পাসওয়ার্ড। আমি কালি কালি রাখি, পাসওয়ার্ড কালি রাখবো। কি বলতেছে? পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুল। সবাই কালি লিনাক্স যখন ইনস্টল হবে, সবার প্রথম কাজ হচ্ছে সুডো স্পেস PASSWD স্পেস রুট দিয়ে এন্টার দিবে। দেওয়ার পরে প্রথমে পাসওয়ার্ড কালি দিবে এবং পরবর্তী পাসওয়ার্ডগুলো কালি কালি দিবে, কিন্তু এই পাসওয়ার্ড শো হবে না। এন্টার দিলেই এটা বোঝা যাবে। এর পরের স্টেপ হচ্ছে এখান থেকে লগ আউট করতে হবে। এই যে এখানে ক্লিক দিব, দেন লগ আউটে ক্লিক দিব, এবং হচ্ছে আমার হচ্ছে যে এবার ইউজার নেম দিব রুট, পাসওয়ার্ড দিব কালি। এর আগে দিয়েছিলাম কালি কালি, বাট এখন আমরা রুট পাসওয়ার্ড অ্যাক্টিভ করছি, রুট এবং কালি। টার্মিনাল ওপেন করি, দেখেন আমাদের রুট শেলটা অন হয়ে গেছে। ইচ্ছা তাই দিতে পারবেন, কালি রাখলেও কোনো প্রবলেম নাই। পাসওয়ার্ড ভিজিবল হবে না, এই যা। হ্যাঁ, পাসওয়ার্ড একাধিকবার রিকভারি করা পসিবল। লাস্ট লাস্ট অপশনটা হচ্ছে লেটস সে আপনি খালি টার্মিনালটা ওপেন করছেন, কালি লিনাক্সটা ওপেন করছেন। তো ওপেন করার পর সামহাও আপনি এখানে পাসওয়ার্ডটা ভুলে গেছেন। এমন হতে পারে না যে আপনি পাসওয়ার্ডটা দিতে ভুলে গেছেন? ধরেন আপনি পাসওয়ার্ড দিছেন, প্রথমে কালি দিছেন, তারপরে আপনি পাসওয়ার্ড দিছেন আর একটা, ধরেন এখানে ও রং পাসওয়ার্ড শো করবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন? হ্যাঁ, তো এইটাও দেখায় দিচ্ছি। এখানে ঘাবড়ানোর কিছু না, আপনি যতবার মন চায় ততবার পাসওয়ার্ড চেঞ্জ করবেন, যতবার মন চায় ততবার কি পাসওয়ার্ড রিসেট করবেন। বাট আপনি ট্রাই করবেন যাতে করে পাসওয়ার্ডটা সহজ দেয়, কারণ আপনার পিসিতে আপনি ছাড়া তো কেউ অ্যাক্সেস নেবে না। আচ্ছা, এখন আমাদের টার্মিনালে ঢোকার জন্য রুট আর পাসওয়ার্ড হলো দিলাম। এখন আমি টার্মিনালে ঢুকে গেছি। এটা আপনি মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারেন, এভাবে দিয়ে আপনি মিনিমাইজ ম্যাক্সিমাইজ একবার করলেই হয়ে যাবে। এখন দেখেন এখানে আপনার মেশিনস আছে। হ্যাঁ, এখানে যে আপনার মেশিনস অপশনে যে এখানে রিসেট আছে, এখানে যদি আপনি রিসেট দেন, সরি আমি রিসেট দিয়ে দিছি, এখানে যদি আপনি রিসেট দেন তাহলে রিসেটটা হয়ে যাবে। আপনাকে আবার নতুন করে পাসওয়ার্ড অপশন ওরা দেখাবে। তো দেখেন আমারটা রিসেট হয়ে গেছে। আমি দেখাচ্ছি যে রিসেট দিয়ে দিছি, ইটস ওকে। রিসেট ওইখান থেকে মেশিনসে যে রিসেট দিয়ে দিলে আপনি আবার নতুন করে টার্মিনাল ওপেন করে নেবেন। কালি কালি, এই যে আপনি টার্মিনালটা ওপেন করে নিলেন। এখন আপনি আবার আপনার মতো কমান্ডে যে সুডো পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি আবার রুটে নিয়ে যাবেন। হ্যাঁ, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। আমি একদম আস্তে আস্তে একদম প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করছি, এবং সামনে হয়তোবা কালি দিয়ে কিভাবে
আপনার অ্যাটাকগুলি দিব সেটাও আমি দেখাবো। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটা আমার প্রথম ভিডিও, অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের ভালোবাসা আমার কাম্য। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্র্যাকটিস করতে ভুলবেন না। বাই বাই।